আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসেন বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। আপনারা কমবেশি আমাকে চেনার কথা। আজকে ক্যামেরা চালু করছি। যারা এই সেপ্টেম্বর ইনটেকে কোরিয়াতে ফ্লাই করবেন বা কোরিয়াতে আসবেন, তাদের কি করে আসা উচিত বা এসে কি করা উচিত? আসার রিসেন্ট সময়ের মধ্যে যেগুলো না করলেই না বা যেগুলো না করলে আপনারা পিছিয়ে পড়বেন বা যে কাজগুলো আমরা করি নাই, যে কারণে আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। সো এই জিনিসগুলো জানি আপনাদের সাথে না হয়, এই জিনিসটা নিয়েই আলোচনা করব আজকে। এর উপরে কিভাবে চলাফেরা করা উচিত, কি গাইডলাইন অনুযায়ী আগানো উচিত, আপনার সামনের ৬ মাসে কি টার্গেট থাকা উচিত, এই জিনিসগুলো আলোচনা করব আজকের ভিডিওতে। সো আপনারা যারা রিসেন্টলি কোরিয়াতে আসতেছেন বা কোরিয়াতে ফ্লাই করবেন বা সামনের ইনটেক গুলোতে কোরিয়াতে ফ্লাই করবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। সো বেশি পেঁচাল না পেরে ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। তো ১ম এ শুরু করি দেশের থেকে আপনি কি জিনিসগুলো করে আসবেন বা জেনে আসবেন। এখন ধরেন আপনি আমার মানে ফার্স্ট অফ অল ভিসা হওয়ার আগে আপনার কি করা উচিত? যেমন অনেকেই জানেন যে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে অফার লেটার পেয়ে গেলে ধরে নেওয়া যায় যে ভিসা হয়ে যাওয়ার সর্বোচ্চ। বা আপনার মধ্যে যদি একটা পজিটিভ ভাইব রাখেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার ভিসা হবে না কেন? সো আপনি আপনার অ্যাপ্লিকেশনের করার পর যে অফার লেটারটা পাবেন ওইটা করার পরেই অনেকে আছে কি আগে থেকে শিখে, তাদের জন্য তো আরো ভালো। কারণ তারা জানে তাদের IELTS স্কোর ভালো, একাডেমিক প্রোফাইল ভালো, ডকুমেন্টেশন ভালো, ইউনিভার্সিটি সিলেকশন ভালো, তাদের ভিসা হবেই। সো তারা অনেকে আগে থেকেই শিখে ধরেন ওই যে IELTS দিয়ে ফেলার পর থেকে শিখে। বা অনেকে চিন্তা করে কি অফার লেটারই আসলো না, আমি এই ল্যাঙ্গুয়েজ শিখে কি করব? আমি তো অন্য দেশে ট্রাই করব। সো আপনি যেটা করবেন, সো এজন্য বলতেছি যে অ্যাপ্লিকেশন করার পর অফার লেটারটা পেয়ে গেছেন এরপর থেকে জানে, প্রাণে, মনে, প্রাণে মানে যেই কয়টা জিনিস আছে মানে গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে সময় দেওয়ার আগে নিজে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে সময় দিবেন। কোরিয়ান ল্যাঙ্গুয়েজে সর্বোচ্চ সময় দিবেন। মানে আপনার লাইফে একটাই উদ্দেশ্য থাকবে, প্রায়োরিটি থাকবে এটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। এখন কোরিয়াতে আসতেছেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজের গুরুত্বপূর্ণ কতটুকু এটা বুঝাইতে গেলে একটা লং ভিডিও বানানো লাগবে। সো আমি শর্ট ভিডিওর মাঝখানে বলব না। সো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ মাস্ট। আপনি এট লিস্ট মানে বেসিকের উপরে যতটুকু শিখে আসতে পারেন। ধরেন বেসিক যে অ্যালফাবেট জানা, একটু পড়তে পারা ভাঙা বা শব্দগুলো একটু লিখতে পারা। এর থেকেও যদি একটু বেশি শিখে আসতে পারেন যে কিছু ভোকাবুলারি পারা, সেন্টেন্সটা মেকিং করতে হয় কিভাবে, এই জিনিসগুলো পারা। সো এই জিনিসগুলো পারলে কি হয় আসার পরে যখন আপনি ওই অ্যাটমসফিয়ার এর সাথে মিশবেন, আপনার ভার্সিটিতে যে অনেক ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ থাকে। ওখানে যখন শিখাবে বা আপনি যখন কোন কাজের প্লেসে যাবেন বা কোন এরিয়াতে যাবেন, যখন শুনবেন যে আইহারে! এই ভার্বটা তো আমি জানি vocabulary টা যে এটার অর্থ কি? সো এই লোকটা এই লাইনটা বলল, এই সেন্টেন্সটা বলল তো এটার অর্থটা কি হইতে পারে? যেহেতু আমি একটা ভার্বের অর্থ জানি। কারণ ভার্ব ধরেন একটা সেন্টেন্সে ১ টা থাকবে বা ২ টা থাকবে। যেহেতু এটা বড় সেন্টেন্স হলে এটা আলাদা বিষয়। তো তখন আপনি ধরতে পারবেন নিজের মধ্যে একটা প্রশান্তি কাজ করে এবং এই শিখতে থাকেন আপনি। সো এই জিনিসটা। আর যদি আপনি কিছুই না জানেন, সো এই জিনিসগুলো আপনার সাথে কাজ করবে না। আসার পর আপনার ওই বেসিক শিখতে ৬ মাস চলে যাবে। দেন ওই পর্যায়ে যেতে আরো সময়। আর কোরিয়াতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এর অল্টারনেটিভ নেই। আপনি যেখানেই যান। আর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে। আপনি যতটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যাবেন অতটা আপনার যে ক ফ রিলেশনশিপ ভালো হবে। আপনার যেখানে জব করবেন সেখানকার মানুষজনের সাথে বা মালিকের সাথে বা আপনার ইউনিভার্সিটিতে প্রফেসরের সাথে আপনার সম্পর্ক ভালো হতে পারে। আপনি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে, কোরিয়ান কালচার জানা থাকলে। ইভেন দো বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয় সেখানে অ্যাটেন্ড করার সুযোগ থাকবে বা করতে পারবেন বা বিভিন্ন ধরনের চলাফেরা করার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন কিছু আবেদন করার ক্ষেত্রে বা নিজের ডকুমেন্টেশন এর কাজ অনেকগুলো থাকে বিভিন্ন ভিসা রেজিস্ট্রেশনের সময়। সো এই জিনিসগুলো আপনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন ইনশাআল্লাহ। সো এই গেল ল্যাঙ্গুয়েজের ব্যাপার। আমি একটু বেশি সময় নিয়ে নিলাম ল্যাঙ্গুয়েজের বিষয়টা ডিসকাস করতে গিয়ে। 2nd হচ্ছে যে আপনার একটু বাজেট মিনিমাইজ করে মোটামুটি চেষ্টা করবেন যে ব্যাকআপটা একটু বেশি করে নিয়ে আসা। মোটামুটি বাজেটটা মিনিমাইজ করে আসবেন। আমি মনে করি যে ধরেন যেই ওয়েদারে আপনি আসতেছেন, আপনি জেনে আসবেন ইনফরমেশন কারো থেকে যে আসলে সামনের ২-৩ মাসের কি ওয়েদার থাকতে পারে। ওই অনুযায়ী কাপড়-চোপড়গুলো নিয়ে আসবে। দেন আসার পরে যেহেতু কোরিয়াতে ধরেন ওয়েদার চেঞ্জ হয়, ভালোভাবেই ওয়েদার চেঞ্জ হয়। আর বাংলাদেশের অনেক কাপড় স্পেশালি শীতের কাপড় এখানে মানায় না। বাংলাদেশের ফ্যাশনের কাপড় এখানে মানাবে না। সো আপনি মোটামুটি ২-৩ মাসের আ আ ইটা নিয়ে আইসা এখানে এসে কেনাকাটা করবেন। আমি অনেকে দেখছি মাইন্ড করবেন না যে ধরেন ইএপি, কেএলপিতে বা বিভিন্ন প্রোগ্রামে আসছে মানে এমন জামাকাপড় পরে বীভৎস লাগে। এটা স্পেশালি ছেলেদের ক্ষেত্রে। ধরেন ওই যে গ্রামে ক্রিকেট খেলতে গিয়ে যেসব জামাকাপড় পরে না, ঐসব টাইপের জামাকাপড় পরে ওরা ভার্সিটি অ্যাটেন্ড করে বা ধরেন আ ও কোথাও যেয়ে একটা দৃষ্টিকটু দেখায়। কারণ কোরিয়াতে এরকম ফ্যাশন না। আমি এই জিনিসটা অন্যভাবে নিয়েন না। যে টাকা থাকতে হবে অনেক জিনিসগুলো কিন্তু বিষয়টা এরকম না। বাট একটু সেন্স থাকতে হবে যে আসলে আমি যে দেশে যাচ্ছি ওই দেশের কালচারটা কিরকম? আমার কি পরা উচিত? যেমন কোরিয়াতে এক কালারের জামাকাপড় বেশি পরা হয়। স্পেশালি এর মধ্যে সাদা, অ্যাশ, কালো ধরেন ব্রাউন বা কফি কালারের যে জিনিসগুলো, এসব টাইপের বা স্কাই ব্লু টাইপের জিনিসগুলো আপনি নিতে পারেন। বাট আমি যেহেতু বললাম যে সামনে ২-৩ মাসে যেরকম ওয়েদার থাকবে ওরকম জিনিস নিয়ে আসবেন। এরপরে হলো আ আ এসে কেনাকাটা করবেন। আর সর্বোচ্চ চেষ্টা করবেন ৪-৫ মাসের একটা ব্যাকআপ নিয়ে আসতেই
আর এখন যদি আমি এটা পরিমাণের ক্ষেত্রে বলি, আমি মনে করি এটা অনেকের ক্ষেত্রে অনেকটা ভ্যারি করতে পারে। যেমন অনেকে মেইন প্রোগ্রামে আসে ডাইরেক্ট, অনেকে ধরেন পিকেএলবি তে আসে। বাট ইন জেনারেল যদি আমি বলি যে আপনি এটলিস্ট $২,০০০ কোরিয়াতে আসার সময় নিয়ে আসবেন, এটা আমার পরামর্শ। না হলে আপনি বিপদেও পড়লেও পড়তে পারেন। আর এখন এখন আর হলো আসার সময় ধরেন মোটামুটি আপনার কাগজপাতিগুলো দেখে শুনে নিয়ে আসবেন। স্পেশালি আপনার পাসপোর্ট-টাসপোর্ট খেয়াল-টেয়াল করে আইডি কার্ডের একটা ফটোকপিও রাখতে পারেন সাথে। বা ধরেন এইসব বেসিক কিছু ডকুমেন্টস গুলো বা আপনার পাসপোর্ট সাইজের ছবি আ আ ক্যারি করতে পারেন। এইসব টাইপের একটু জমায় একটা ফাইলের মধ্যে ওগুলো আপনি সাথে করে ক্যারি করে নিয়ে আসবেন। আর কোরিয়াতে আসার পর আপনি যে কাজগুলো করবেন। যেই স্টুডেন্ট গুলা ওরা যে বেশি ভুল করে যেগুলো আমরাও করেছিলাম। যে ধরেন এআরসি কার্ড ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে এপ্লাই করে। সো কিছু ইউনিভার্সিটি আছে ওরা ৩-৪ মাসও লাগায়া দেয়। আমি এমনও শুনছি যে ৩ মাস লেগে গেছে ওদের এআরসি কার্ড বা কোরিয়ান রেসিডেন্সি কার্ড যেটা বা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড বা এলিয়েন কার্ড যেটাই বলেন না কেন, যেটা ধরেন আপনি যে দেশে একটা বাসিন্দা, আপনি এই দেশে যে লিগ্যাল বাসিন্দা, সো এটার একটা এভিডেন্স আইডি কার্ড বলতে পারেন বাংলাদেশের মতন। সো ওই আইডি কার্ড। সো ওইটা অনেকে ইউনিভার্সিটি থ্রুতে এপ্লাই করে। কিছু ইউনিভার্সিটি তাড়াতাড়ি করে দেয়, তাড়াতাড়ি পেয়ে যান, ওটা আলাদা হিসাব। বাট আপনারা যদি দেখেন যে আপনার ইউনিভার্সিটি ২-২.৫ মাস লাগায়া দেয়, সো আপনি নিজে যদি এই জিনিসগুলো করেন, আপনার ১ মাসের মধ্যে কি এর আগেও হাতে পেয়ে যাবেন। সো এআরসি কার্ড গুরুত্বপূর্ণ কেন? এআরসি কার্ড থাকলে আপনি জবের জন্য এপ্লাই করতে পারবেন। এআরসি কার্ড থাকলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এআরসি কার্ড থাকলে আপনি বিভিন্ন ধরনের ইন্সুরেন্স বা বিভিন্ন ধরনের ধরেন চলাফেরা করার ক্ষেত্রেও ধরেন এই জিনিসটা কাজে আসবে। এটা আপনার ডকুমেন্টস যে আপনি কোরিয়াতে লিগ্যাল। সো এআরসি কার্ড নিজে আবেদন করার ক্ষেত্রেও যে আপনার হাই কোরিয়াতে গিয়ে রিজার্ভেশন নেওয়া লাগে। আর এটার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, যে ইউনিভার্সিটির থ্রুতে আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন, ওই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিসে যদি আপনি যান, ওরা মোটামুটি আপনাকে ইনফরমেশন দিয়ে হলেও সাহায্য করবে যে কি ডকুমেন্টস লাগে। আর ওরা অপশন দেয় যে আপনি নিজে এপ্লাই করতে চান কিনা। কিন্তু অনেক স্টুডেন্টরা ভয়ের কারণে করে না। যেমনটা আমিও করি নাই। বাট যেহেতু এখন অনেক সতর্ক, সবাই সবার ভিডিও দেখে, জানে। সো আপনি চেষ্টা করবেন নিজে করার। যদি আপনার ইউনিভার্সিটি ২-৩ মাস ২.৫ মাস লাগায় ফেলে আ আপনার করার ক্ষেত্রে, ইয়ারসি কার্ড আবেদন করার ক্ষেত্রে। সেকেন্ড ইস আপনি কোরিয়াতে এসে ফালাবেন কবে? ভাই আমি একদম মন থেকে বলতেছি। এটা কোন ফালানের কথা বলতেছি? ফার্স্ট ফালানের কথা বলি। ফুটবল খেলতে যাওয়া, ট্যুরে যাওয়া, ট্র্যাকিং এ যাওয়া, এই যাওয়া, সেই যাওয়া। আমি আমার গত ইনটেক এ ৩-৪ জন স্টুডেন্টকে চিনি। ভাই একটা জিনিস মনে রাখবেন, আপনি হলো কোরিয়াতে এতিম এক কথায়। বাংলাদেশে বাবা-মা না থাকলে যেরকম এতিম, জানি না কথাটা কিরকম নিবেন। বাট এখানে আপনি এতিম। এক কথা হচ্ছে আপনার কিছু হলে কেউ দেখার নাই। আর সবচেয়ে বড় কথা এখানে এক্সপেনসিভ। যেহেতু আপনি রিসেন্ট আসবেন, আপনার হাতে ওরকম বাজেট, আমরা ধরুন ২-৪ বছর যাদের হয়ে গেছে, ২-৩ বছর হয়ে গেছে, তাদের একটা ব্যাকআপ থাকে বা কারো সাথে লিঙ্ক থাকে যে ২-৪ লাখ বা ধরেন বাংলা টাকায় ৫০,০০০ ৳১,০০,০০০ চাইলে পাবো। কিছু একটা আবহ-বিপদ হলে কাটায় উঠতে পারবো। বাট এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে হবে না। সো এই ফালাবেন কম। আমি ধরেন লাস্টের দিকে এরকম মানুষ চিনি। আসার ৩ দিনের মাথায় ফুটবল খেলতে গিয়ে পা মচকে ফেলছে, পায়ের লিগামেন্ট ছিঁড়ে ফেলছে। ট্রাকিং করতে গিয়ে পাহাড়ের থেকে পড়ে গেছে, পানিতে লাফ দিতে গিয়ে পাথরের উপরে গিয়ে পড়ে কোমরের হাড্ডি ভেঙে ফেলছে। অভাব নাই এরকম কাহিনী। লিটারেলি পা ভেঙে ফেলছে, এখানেই পড়ে রইছে। এআরসি কার্ডও হয় নাই, বাংলাদেশে চলে যাবে। এমন কাহিনীও আছে। আমার এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে যে একটা স্টুডেন্ট আমি চিনি যে ওর পাও ভেঙে ফেলছে। এখন ও ধরেন বাংলাদেশে থেকে ওর মানুষ বলতেছে যে, "তুই আইসা পড়, আমরা এখানে চিকিৎসা করি।" সো দেশেও যেতে পারতেছে না, এআরসি কার্ড নাই বলে। সো অবশ্যই বেশ সতর্ক হয়ে চলেন। কারণ বিশ্বাস করেন এখানে যখন আপনি দেখবেন যে আপনার এরকম একটা অ্যাক্সিডেন্ট হইছে আর একটা মানুষ নাই। আপনি যে কিনা যেহেতু এখানে ধরেন ওই যে বাংলাদেশের মতন হোটেল নাই যে বাড়ির থেকে নামলাম, পরাটা ভাজি খেয়ে আবার বাসায় গিয়ে রেস্ট নিলাম। বা কাউরে বললাম যে ভাই পরাটা ভাজি দিয়ে খেয়া লইলাম ৳২০ ৳৩০ হয়ে গেল খাওন। বিষয়টা কিন্তু এরকম না। এখানে আপনার রেঁধে খেতে হবে যেটাই খান। আর যদি আপনি একবার হারামের তোয়াক্কা না করেন বা টেস্টের তোয়াক্কা না করেন, তাহলে আপনি কোরিয়ান খাবার যেকোনো কিছু আপনি গিয়ে খেতে পারেন। যেকোনো কনভেন্স স্টোরে গিয়ে ওটা হলো আলাদা হিসাব। বাট বাস্তব হলে কিছু একটা খেতে হবে। এর উপর চিকিৎসা। আপনার ইন্সুরেন্সও হয় নাই। আপনার এয়ারসি কার্ডও হয় নাই। চিকিৎসা করতে কোন ধরনের আপনার ডিসকাউন্ট থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনার কোন আইডেন্টিটি নাই। মানে লিটারেলি আপনার যদি ধরেন একটা আঙ্গুল মচকে গেছে, এটার জন্য যদি আপনি ১ সপ্তাহ চিকিৎসা নেন, আপনার বাংলা টাকায় বা ৳৫০,০০০ ৳১,০০,০০০ টান দিতে পারে? অস্বাভাবিক কিচ্ছু না। অবশ্যই সাবধান। আপনি যদি এই যে কথাগুলো না শোনেন, আপনি অবশ্যই সাফার করবেন। আমি যদি আমার কথা বলি বা আমাদের ব্যাচে যে বন্ধু-বান্ধবগুলো আছে, মেক্সিমাম গুলো যাদের সাথে আমার ভালো সম্পর্ক বা যাদের ওরা বাবা-মার খুবই আদরের সন্তান বা যারা বাবা-মাকে তোয়াক্কা করে অনেক। ওরা এখনো অব্দি কোন ধরনের ফুটবল ম্যাচ, কোন ধরনের দৌড়াদৌড়ি, কোন ধরনের ট্র্যাকিং বা কোথাও থেকে লাফালাফি এই জিনিসগুলো করে নাই বা কম করছে, যাতে হাত-পাও না ভাঙ্গে, এই পর্যায়ে না যায়। ইভেন দো অনেকে কিন্তু সাঁতার পারে, তাও ধরেন পানির মাঝখানে যেত না। সাইডেই গোসল করত। এরকম। কারণ সতর্ক হয়ে চলা লাগে ভাই। একটা অ্যাক্সিডেন্ট হলে জীবন শেষ। একেবারে জীবন শেষ। এর মাঝখানে তো মৃত্যুর ঘটনা আছেই। ওগুলো তো আলাদা হিসাব, ওগুলা কথা নাই বলে হায়াত মওত আল্লাহর কাছে। বাট সেফলি ভাবে চলাফেরা করাটা আপনার নিজের উপর। টোটালি নিজের উপর। সো ফালাফালি কম করবেন। এক্কারে দুনিয়া জয় করে ফেলছেন, এই জিনিসটা কম করবেন।
এত মানে হই হুল্লোড় করার দরকার নাই, ট্যাগিং করার দরকার নাই, ওই এক্সট্রিম ফুটবল করার দরকার নাই, বাজি খেলে ফুটবল খেলার দরকার নাই। ক্লাস টু ক্লাস ভার্সেস খেলার দরকার নাই। যে ওদেরকে হারাইতে হবে এই সেই বা নেপাল ভার্সেস বাংলাদেশ এরকম টাইপের মানে এরকম করতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়েন না, যাই করেন। আমি বারবার বলতেছি কেন এরকম শিকার হইছে, অনেক সাফার করছে, কান্নাকাটি করছে। এরকম মানুষ আছে মেসেজ দিছে ভাই আমি ৩ দিন ধরে না খাই না, খাই না, শুধু পাউরুটি-মাউরুটি খেয়ে বেঁচে আছি। এরকমভাবে আমার কান্না চলে আসে ওদের কথা শুনলে। যেটা সত্য কথা। সো আমি অনেকে কথাও শুনাইছি যে, "তোমরা এই কাজগুলো কেন করবা?" এই গেল এই বিষয়গুলো। 2nd ফালাফালি হলো বিভিন্ন ন্যাশনালিটির মানুষ আছে, বিভিন্ন দেশের মানুষ আছে। স্পেশালি আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আমি বলব যে ১ম পর্যায়ে অ্যাটাচ হওয়ার চেষ্টা কম করবেন। এখন আমি আপনি বুঝতে পারছেন আশা করি কোন অ্যাটাচ এর কথা বলছি। আর এখানে যেহেতু ফ্রি কান্ট্রি, আপনি ওই টাইপের অ্যাটাচ হতে গেলে মানে ধরেন মেন্টাল অ্যাটাচ হতে গেলে ফিজিক্যাল অ্যাটাচ অটোমেটিক ২-৪ দিন পর হয়ে যায়। আল্লাহ মাফ করুক। নাউজুবিল্লাহ। সো চেষ্টা করবেন ইনিশিয়াল পর্যায়ে আসা ২, ৪, ৬ মাস ১ বছরের মাথায় কারো সাথে অ্যাটাচ না হইতে। এটা আমার পার্সোনাল পরামর্শ থাকলো। স্পেশালি অন্য ন্যাশনালিটি নেপালি, টেপালি, ফিলিপিনি, থাইল্যান্ডি, ভিয়েতনামি। তো কারণ এগুলো হলো ইজি টু ইউজ। এর উপরে ধরেন মানি খুবই ফ্রেন্ডলি। আপনি একটু সময় দিলে ওদের সাথে আড্ডা-ফাড্ডা দিলে আপনার জন্য মানি খুবই ফ্রেন্ডলি। তো আল্লাহ মাফ করুক যেহেতু আমাদের ক্লাসে কোনো অন্য দেশী নাই, নেপালি কিছু ছিল। তো আমরা এইসব জিনিস থেকে বেঁচে রইছি বা আমাদের ব্যাচ টা একটু বেঁচে রইছে এইসব জিনিস থেকে। তো এই জিনিসগুলো অবশ্যই ভাই তোয়াক্কা কইরেন আমি বলতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে হালাল হারাম গুলো একটু বেছে চললেন। তো সেটা হচ্ছে যে কি যেমন ধরেন আমি এসে দেখি কিছু ২ টাইপের মানুষ কোরিয়াতে আসে। কেউ ২-৩ টাইপের আছে। যাদের বাপের অঢালা পয়সা আসে কোরিয়াতে পড়াশোনা করে মদ পানি খায়, ঘুরে ফিরে খায় লয় আলাদা হিসাব। জাস্ট এক্কেবারেই টাকা পয়সা নাই। আইসা টাকা পয়সা একটু কামানো শুরু করছে ওর মানে মাথা নষ্ট হয়ে গেছে। ওর অ্যালকোহলও খাইতে হইব, মাইয়া নিয়েও ঘুরতে হবে, ক্লাবিং ও করতে হবে, ড্রাইভিং ও করতে হবে, এইটাও করতে হবে, সেটাও করতে হবে এরকম। সো নিজের একটু কন্ট্রোল করতে শিখেন। হালাল হারামগুলো একটু মেনে চলার চেষ্টা করেন। নামাজ আমি জানি যে ৫ ওয়াক্ত পড়া খুবই কঠিন ভাই। আমি এখন বর্তমানে ২ ওয়াক্ত ১ ওয়াক্তের বেশি পড়তে পারতেছি না। বাট চেষ্টা করেন যেইটাই সময়টা পান, ওই সময়টা নামাজের জন্য দেওয়ার জন্য। এটা আমার পার্সোনাল পরামর্শ। আ যদি আপনি মুসলমান ধর্মের হয়ে থাকেন। অন্য ধর্ম হয়ে থাকলেও একটু মেনে চলেন। আপনাদের প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম-কানুন আছে ভাই, যতই বলেন। সো আপনাদের ধর্মের নিয়ম-কানুনগুলো একটু মেনে চলেন। এই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর মুসলমান হয়ে থাকলে হালাল-মালাল গুলো একটু মেনে চললেন। আ এ যেটাই খান ওটার একটু পিছে দেখে নিয়েন যে থিজিগুগি, সোগুগি বা এরকম টাইপের কোনো কিছু লেখা আছে কিনা। তাহলে এগুলো হারাম। আমি নিজেও ধরেন চিকেন ফ্রাই খাইতাম বিভিন্ন ধরনের কোরিয়ান রেস্টুরেন্টে। বাট আল্লাহ মাফ করুক ৬ মাস হইছে আমি এগুলো থেকে খুবই বিরত আছি। আর এই জিনিসগুলো আমরা যেহেতু মুসলমান আমাদের বিশ্বাস করতে হবে। এগুলো শরীরের জন্য ক্ষতিকর, মানসিক অশান্তির জন্য মানে খুব দায়ী। আর সবচেয়ে বড় কথা এগুলো আপনি যখন বেশি খাবেন আপনাকে শয়তানের ওয়াসওয়াসা আরো বেশি পড়বে। এক স্টেপ ফার্দার যাওয়ার জন্য। সেই জিনিসগুলো থেকে বেঁচে থাকবেন। আর 5th হচ্ছে আপনি ধরেন যে কোরিয়ান কালচারটা ধরেন কোরিয়া মানে কথাবার্তার ধরন বা মানুষদের সাথে শ্রদ্ধা করার যে ধরন বা যে কালচার, যে ধরেন বাসের মধ্যে ফোনে জোরে কথা না বলা বা এই যে কিছু নিয়ম কানুন গুলো, এই জিনিসগুলো জেনেও আসবেন, এসে মানারও চেষ্টা করবেন। তাহলে আপনার জন্য খুবই ভালো হবে আরকি। এটা আমার মনে করেন পার্সোনাল মতামত। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটিতে আ 100% অ্যাটেন্ড থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ আ মার্কিং আছে। ইউনিভার্সিটির অ্যাটেন্ডেন্স এর উপর মার্ক থাকে। তো এই জিনিসগুলো যদি আপনি ফলো না করেন আপনার জন্য খুবই বিপদ। আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি স্পেশালি ইপিকেএলবি প্রোগ্রামে আসেন, আপনি একটু মাইন্ডসেট করে আসেন যে আপনার ৬ মাস খুবই স্ট্রাগল যাবে। আর ইপিকেএলবি প্রোগ্রামের জন্য যদি আপনি আসেন ওই ৬ মাসের ব্যাকআপ আপনি নিয়ে আসবেন সাথে। বা পরে যে আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করবেন তখনও যে টিউশন ফি যাবে ওটার অর্ধেক পারলে নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ ভাই এপি-কেএলবি প্রোগ্রামে এমনি ধরেন ৪-৫ দিন ক্লাস থাকবে বা ৩-৪ দিন ক্লাস থাকবে, রুটিন থাকবে। অ তো আমি মনে করি যেহেতু আপনি পড়াশোনা করতে আসারই একটা নিয়ত থাকে যে টাকা কামানোর নিয়ত থাকে। তো ব্যাচেলরে শিফট হওয়ার আগে কামানোর ওই সুযোগটা থাকে না। সো আপনি চেষ্টা করেন সর্বোচ্চ যে ক্লাসে 100% অ্যাটেন্ড থাকার জন্য যদি কোন ধরনের ইমার্জেন্সি হয় বা অসুস্থ থাকেন, ওটা যদি আপনি ডকুমেন্টস দেখাইতে পারেন বা প্রপার এক্সপ্লেনেশন ইন্টারন্যাশনাল অফিসে করতে পারেন, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দেয়। ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো এই জিনিসগুলো হচ্ছে ভা আমি মনে করি জেনে আসা উচিত সবার বা এই জিনিসগুলো পালন করা উচিত। আর সামনে যদি কোন স্পেসিফিক কোন ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ আ বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। আর আপনারা যারা পার্সোনালি আমাদের সাথে কথা বলতে চান তারা আমার ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক আইডিতে নক করতে পারেন। আমার ওটা পার্সোনাল ফেসবুক আইডি। এর উপরে কোরিয়াতে যারা ফার্দার বা কোরিয়াতে বা অন্যান্য বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান বা আপনার পরিচিত কেউ যেতে চায়, তাদেরকে আমাদের অফিসে পাঠাইতে পারেন। নিকটস্থ ঢাকা অফিস আমাদের আছে। আর এর উপরে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করাইতে পারেন।
আশা করি এরা সর্বোচ্চ গাইডলাইন দিয়ে পরামর্শ দিয়ে একটা পাথ দেখানোর চেষ্টা করব। বাকিটা ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।